এই ইভিএম এর বিরুদ্ধে সর্বপ্রথম যে অভিযোগটা তুলেছিল সেটা বিজেপি। নরেন্দ্র দামোদর দাস মোদী, যে যারা একনায়ক তান্ত্রিক হয়ে থাকেন তারা দ্বিতীয় কাউকে সহ্য করতে পারে না। এই সমস্ত সংশয়গুলো আগামী দিনে কিন্তু খুব বড় আকার নিতে পারে বলে আমার খুবই ধারণা। এটা খুবই এবং গুরুত্বপূর্ণ, হ্যাঁ যদি খুবই যদি হরিয়ানায়, হ্যাঁ যদি হরিয়ানায় সত্যি 18টা আসনে, হ্যাঁ, পুনর্নির্বাচন হবে কি না হবে আমরা জানি না, যদি হয় এবং সেখানে যদি হয় এবং যা দেখা যাচ্ছে, তাহলে তো উম, শাসক দলের পক্ষে হরিয়ানায় যে শাসক দল বিজেপির পক্ষে আসন ধরে রাখা মুশকিল হবে। তো এটা একটা বড়, তো আমার মনে সরকারকে হচ্ছে যে এই ফেব্রুয়ারি মাসে এটা সুপ্রিম কোর্টের কাছেও একটা অগ্নি পরীক্ষা। আপনি অগ্নি পরীক্ষা গণতন্ত্রের বললেন। রানিয়া হতে পারে। কেন্দ্রের যে পরাজিত কংগ্রেস প্রার্থী, যে মাত্র 4,000 ভোটে পিছিয়ে গেছে, তিনি বলেছিলেন হ্যাঁ। ভিভিপ্যাটের সঙ্গে এটা মিলিয়ে দেখাও। তা তিনি যখন হুম। দেখানোর যে সময় যখন তিনি গেলেন, তখন দেখা গেল যে ইভিএম এর সমস্ত ডেটা ডিলিট করে দেওয়া হয়েছে। তাকে বলছে জি। যে আপনাকে একটা মক পোল করে দেখাবো। মোদি মিডিয়া সব জায়গাতে রাষ্ট্রের হয়ে কথা বলে এমন মিডিয়া অজস্র হয়েছে বিভিন্ন জায়গায়, এই বাংলাতেও হয়েছে। নমস্কার, আজকের এই খোলা আড্ডা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, সে বিষয়টি আমার মনে হয় ভীষণ কৌতূহল উদ্দীপক হতে চলেছে। সেটি হলো, কয়েকদিন আগে আমাদের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার একটা বক্তব্য রেখেছেন যে তার সমস্ত আক্রমণের লক্ষ্য, তার সমস্ত বিষোদ্গার হচ্ছে সোশ্যাল মিডিয়ার উপরে। The entire social media space undoubtedly is polluted. If we have environmental pollution outside, equally serious social media pollutions we have inside. It actually needs anti-pollution measures. এটার কারণ স্বাভাবিকভাবেই বোঝা যায়, কারণ সোশ্যাল মিডিয়াতেই একমাত্র হরিয়ানা, মহারাষ্ট্র এবং লোকসভার যে সমস্ত অসঙ্গতি নির্বাচন কমিশনের ফলাফলে এসছে, ভোটের ফলাফলে এসছে, সেগুলো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয়েছিল। এবং সম্প্রতি মেহমুদ প্রাচার যে হরিয়ানা হাইকোর্টে যে মামলা, সেই মামলার রায় হরিয়ানা হাইকোর্ট তাকে সমস্ত সিসিটিভির ফুটেজ যখন দিতে বলা হয়, তখন নির্বাচন কমিশন বিদ্যুৎ গতিতে আইন মন্ত্রকে গিয়ে আইন পাল্টে সেটাকে দেওয়া বন্ধ করেছিল। কিন্তু সেটাও একদম সাম্প্রতিক খবর যে সেটাও হাইকোর্ট সেটা নাকচ করে দিয়ে তাকে সমস্ত রকম সিসিটিভি ফুটেজ দিতে বলেছে। এবং প্রায় 18টা কেন্দ্রে এটা নিয়ে আবার তিনি রিভিউ করার দাবি নিয়ে তিনি আসছেন হাইকোর্টে। এবং 18টা কেন্দ্র যদি কিছু হয়, কেন হরিয়ানার নির্বাচনের ফল আপনারা জানেন, দুটো আসনের বেশি, মানে মেজরিটির চেয়ে দুটো আসন বেশি আছে। এবং মহারাষ্ট্রেও একই রকমভাবে নানা রকম সংশয় যখন দেখা দেয়, তখন স্থানীয় মানুষ যখন মক পোল করতে যান, সেখানেও কিন্তু নির্বাচন কমিশন বাধা দেয়। এবং এই কোনো খবরই কিন্তু গদি মিডিয়াতে আসেনি। এ সমস্ত খবর কিন্তু সোশ্যাল মিডিয়াতেই প্রকাশিত হয়েছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আপনারা সবাই জানতে পেরেছেন। অতএব তার রাগের কারণটা খুব বোঝা যায় যে কেন তিনি এত রেগে গেলেন, কেন এত ক্ষিপ্ত হলেন। আমরা এই বিষয়টিকে ধরে ধরে বিভিন্ন ভাবে আজকে বিশ্লেষণ করার চেষ্টা করব এবং অনেক নতুন তথ্যও আনার চেষ্টা করব। আজকের এই আড্ডাতে আমাদের সঙ্গে রয়েছেন গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। গৌতম দা, আমরা রাজীব কুমারের রাগের কারণটা বুঝতে পারি, উষ্মার কারণটা বুঝতে পারি, কিন্তু এটা কি একটা প্রচ্ছন্ন হুমকি সোশ্যাল মিডিয়া? এবং এরপরে মোদী সরকার কি এটাকে কোনো রকম ভাবে, একবার চেষ্টা করা হয়েছিল, আবার কি রাজীব কুমারের এইটাকে করে এবার নির্বাচন কমিশন সংক্রান্ত, ভোট সংক্রান্ত খবরের উপরে কোনো রকম বাধা আনতে পারে? দেখো, এখন সারা পৃথিবীতে যেটা চলছে তুমিও জানো আমিও জানি, এটা হচ্ছে যে এখন সমস্ত এই যে এন্টায়ার সিনারিও হ্যাজ চেঞ্জড। আগে যা ছিল, যখন সোশ্যাল মিডিয়া আসেনি বা টেলিভিশন থেকে হোয়াটসঅ্যাপ, টুইটার বা ইনস্টাগ্রাম বা এই সমস্ত যখন আসেনি, ইন্টারনেট যখন ছিল না, তখন যে যুগটা ছিল আর এখনকার যুগটা আকাশ পাতাল পার্থক্য, কোনো মিলই নেই। হুম। কিন্তু এটা বলতে হবে, রাজীব কুমার যাই বলে থাকুন, এটুকু বলতে হবে যে কেন্দ্রের যে বিজেপি, ভারতীয় জনতা পার্টি যে শাসক দল, তারা সবচেয়ে বেশি লাভ করেছিল এই সোশ্যাল মিডিয়ার সৌজন্যে। ঠিক। এই সোশ্যাল মিডিয়ার কারণেই তাদের একটা বিশাল লাভ হয়েছিল। এবং কিভাবে লাভ হয়েছিল, আমি প্রথমে দুটো একটা কথা বলি, এটা নিয়ে পরে বিশদে রিপোর্টিং হয়েছে, বই বেরিয়েছে। হ্যাঁ, কিরকম ভাবে এই যত হিন্দি বেল্টে, সেই হিন্দি বেল্টে একটা সুকৌশলে ছড়ানো হলো, যে কিভাবে ভারতবর্ষে যারা
হিন্দু নয়, অহিন্দু যারা খ্রিস্টান হতে পারে, মুসলিম হতে পারে, বিশেষ করে মুসলিম এবং খ্রিস্টান এবং প্রথমত মুসলিম, তারা কি করে ভারতকে কবজা করে নিতে চাইছে। কিন্তু ভারতটা হচ্ছে একেবারে হিন্দুত্ববাদীদের দেশ, এবং এই নিয়ে কি করা হলো, এই নিয়ে একটা সাংস্কৃতিক যুদ্ধ। কিরকম সাংস্কৃতিক যুদ্ধ? কবিগান, তরজা, এগুলো তো আগে ছিল, এখনো ছিল, কিন্তু সেগুলো হোয়াটসঅ্যাপে শুরু হলো। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এতে শুরু হলো, এবং মিলিয়ন্স অফ মিলিয়ন্স তার ভিউয়ার তৈরি হলো। ঠিক নির্বাচনের আগে, প্রত্যেকটা নির্বাচনে 2014 ঠিক আগে থেকে এটা শুরু হয়েছে, এবং 2014 তার ফল কিন্তু ওরা পেয়েছে। তারপরে যে পরপর ইলেকশন থেকে আরো বেশি বেড়েছে, এবং সেখানে তাদের স্পন্সর করেছে ভারতীয় জনতা পার্টি, কখনো বিশ্ব হিন্দু পরিষদ, কখনো RSS, এরা তুমুল ভাবে তাদের স্পন্সর করেছে। এই নিয়ে একটা উম, বিশদে বইও হয়েছে, এই বইয়ের সমস্ত কিছু বেরিয়েছে রিপোর্টিং এ, কিভাবে তারা করছিল। তাহলে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে কিন্তু শাসক দল সবচেয়ে বেশি লাভবান হয়েছিল, এবং এই যে লাভবান হয়েছিল, যারা অপোজিশন ছিল তারা বুঝতেই পারেনি যে এতখানি ক্ষমতা ধরতে পারে সোশ্যাল মিডিয়া। কিন্তু সব জিনিসে তো একটা বিপরীত প্রতিক্রিয়াও আছে, এইটা মাথায় রাখতে হবে। কারণ ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রের শাসক দল, তাতে প্রচুর অর্থ আছে, প্রচুর ক্ষমতা আছে, এবং তার সঙ্গে একটা বিশাল রকমের মেজরিটেরিয়ানিজম আমরা যাকে বলি, যে সংখ্যাগুরু যারা, তারা, তাদের একটা বিশাল সমর্থন, এবং প্রবাসী যে ভারতীয়, তাদের মধ্যে এটা চালিয়ে গিয়েছে। তার প্রচুর টাকা পয়সা, অর্থ, সামর্থ্য, ক্ষমতা, তাই নিয়ে তারা রাজত্ব করছিল। কিন্তু যেটা হলো, তারপরে তারা কি করলো, এই যে মিডিয়াকে কবজা করবার চেষ্টা করলো, এবং কবজা করার চেষ্টা নয়, প্রায় করে ফেললো। কোনো কোনো জায়গায় তারা নিজেরা সেটাকে যেমন করে হোক সেটাকে নিজেদের হাতে নিয়ে নিল। প্রচুর বিজেপি শাসিত রাজ্যে বিভিন্ন রকমের শিল্পপতি যারা তৈরি করলেন মিডিয়া, বা মিডিয়া গ্রহণ করলেন, তারা বিজেপির স্বার্থ দেখতে শুরু করলো, কারণ তাদের স্বার্থটা হবে শুধু ব্যবসার স্বার্থে। অন্য ব্যবসা, তারা মিডিয়ার ব্যবসাটাকে দেখলো না, অন্য ব্যবসা। কাজে অন্য ব্যবসা লাভ হবে যদি এই মিডিয়াটাকে সরকারের আহ, জন্য ব্যবহার করা যায়, সরকারের কাজে ব্যবহার করা যায়। এটা শুরু হলো। আমরা সবাই জানি NDTV কে কি করে গ্রহণ করা হলো। মানে তাকে কার্যত একেবারে ভয় পাইয়ে IT থেকে তার বিরুদ্ধে সাংঘাতিক রকমের মামলা এনে তাকে বলা হলো, সমস্ত ক্রোক করে অনেক কিছু বললো। এবং এত তারপরে বছর পরে দেখা গেল যে সে পুরো ব্যাপারটাই সমস্ত ব্যাপারটাই ভুয়ো। ভুল ছিল, 7 বছর প্রায় পরে দেখা গেল এইটা ভুয়ো। এই জিনিসটা হচ্ছে, এই যে ট্যাকটিক্স, এই যে প্রেশার ট্যাকটিক্স, এই প্রেশার ট্যাকটিক্সে তাদের দুটো জায়গায় কাজ করছিল। একটা সোশ্যাল মিডিয়াতেও তারা কাজ করছিল, আরেকটা কাজ করছিল এই যে রিয়েল লাইফে। রিয়েল লাইফে তাদের করার খুব সুবিধে, কারণ ক্ষমতা আছে, ED আছে, CBI আছে, IT আছে, সমস্ত কিছু আছে, এইগুলোকে পরিপূর্ণভাবে ব্যবহার করছিল। এই বাইরের যে ব্যবহারটা দেখো, বাইরের ব্যবহারটা আমি এমন বলবো না যে এর আগের যারা শাসক ছিল তারা ব্যবহার করেন, তা নয়। কংগ্রেস একসময় করেছে, করেনি তা নিউজ তো নয়, ক্লিকে করেছে। নিউজ ক্লিককে যে পুরকায়স্থ হ্যাঁ, তাকে তো হ্যাঁ, প্রবীর পুরকায়স্থকে হ্যাঁ, এমার্জেন্সির সময় অ্যারেস্ট করা হয়েছিল, করে তাকে করা আবারও হয়েছিল, এখন অ্যারেস্ট করা কিন্তু একটা হচ্ছে, কিন্তু ফারাকটা কোথায়? ফারাকটা হচ্ছে কংগ্রেস দলের মধ্যে ইন্দিরা গান্ধী করেছিলেন ঠিক, কিন্তু তার তো প্রতিপক্ষ দলের মধ্যেও ছিল, কাজেই তাকেও অনেক সময় সামলে চলতে হয়েছে। কংগ্রেস দলের মধ্যে এই ব্যাপারটা বরাবর ছিল একটা প্ল্যাটফর্ম, সেটা এইরকম অর্গানাইজড একটা পার্টি নয়। অর্গানাইজ পার্টি মানে ডেডিকেটেড নয়, যা বলবেন একজন তাই সবাই বলবে, বলতে বাধ্য। এইটা ছিল না কংগ্রেস কোনো কারে, এখনো নেই। যার জন্য কংগ্রেসের একটা খোলামেলা একটা ডেমোক্রেটিক স্ট্রাকচার একটা কোনোভাবে টিকে আছে। মানে একটা তার লুজ দলটা নেমে ডেমোক্রেটিকের গেছে। একটা লুজ, হ্যাঁ, 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 হ্যাঁ মানে একটা একটু লুজ একটা। এটা লুজ একটা ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, তার জন্য কংগ্রেসের ক্ষতি হয়েছে। কিন্তু বিজেপির কি হয়েছে, ওরা কিন্তু সেটাকে ভীষণ শক্তভাবে ধরে রাখেছে। যার জন্য কি হয়েছে, ওদের বিরুদ্ধে কেউ কিছু বাইরে ওপেনলি বলতে পারে না, বলতেই পারে না। যা বললে তার গর্দান যাবে, চাকরি যাবে, না হলে জেলখানায় যাবে, না হলে বিভিন্ন রকম আছে, না হলে তার বিরুদ্ধে তাকে সেন্সর করা হবে, বিভিন্ন ভাবে তাকে দমিয়ে দেওয়া হবে। এবারে কি হলো, সোশ্যাল মিডিয়ায় আমি যেটা বলতে চাইছি ঠিক এক্স্যাক্টলি, প্রত্যেকটা ক্রিয়ার তো একটা বিপরীত একটা প্রতিক্রিয়াও হয়। সে প্রতিক্রিয়াটা কি হলো, এই যে মিডিয়াকে কব্জা করা হলো,
আমি আবার বরাবর বলি, এই যে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলোকে কিভাবে কবজা করবার চেষ্টা করে রাষ্ট্র, যখনই বেশি ক্ষমতা পায়, এবং রাষ্ট্রের যদি আনব্রাইডেল ক্ষমতা হয়, মানে হীন, তার কোনো হ্রাস নেই যে ক্ষমতা, তখন সে সমস্ত ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলোকে নিজের স্বার্থে ব্যবহার করতে চায়। তার মধ্যে মিডিয়া ছিল। কিন্তু মিডিয়ায় যারা কাজ করে, এরকম তো প্রচুর স্বাধীন চেতা সাংবাদিক আছেন, তারা বাধ্য হলেন বেরিয়ে আসতে বাধ্য হলেন, নাম করা সমস্ত সাংবাদিক বেরিয়ে আসতে। কেন দেখলেন এভাবে থাকতে পারবেন না, নিজের মাথা বিকিয়ে থাকতে পারবেন না। তাদের হাতে একটাই অস্ত্র এই সময় হলো সোশ্যাল মিডিয়া। এই যে এখানে সোশ্যাল রবিশ মিডিয়া, কুমার, পূর্ণপ্রসূন বাজপেয়ী, অফিসার শর্মা, এদের মতো গ্রুপটার কথা অনেক বললেন। অনেক, এমনকি করণ থাপার বলো, করণ থাপার, হ্যাঁ ঠিক। এবং যদি জলতি বলতে হয়, একটা পাল্টা প্যারালালও তুমি দেখতে পাবে রাজদীপ সারদেশাইয়ের মধ্যে। রাজদীপ সারদেশাই ইন্ডিয়া টুডেতে যেভাবে বলেন, আর তার নিজস্ব ব্লগ যখন করেন, তখন কিন্তু তার বয়ান পাল্টে যায়। কারণ সেখানে মনে হয় তিনি নিজের হার্টটাকে, নিজের হৃদয়টাকে উন্মুক্ত করে বলতে পারছেন, ঠিক। সেটা কিন্তু ওখানে অতটা পারেন না। এটা হয়, এটা খুব স্বাভাবিক। এবার এবার এবং কি হয়, বিভিন্ন ভাবে তারা বেরিয়ে চলে আসতে শুরু করে। এবারে সোশ্যাল মিডিয়ায় একটা পাল্টা প্যারালাল একটা লাইন তৈরি হয়ে গেল। এই যে প্যারালাল যেটা তৈরি হলো, যারা বলতে পারছে সরকারের বিরুদ্ধে, সরকারের রক্তচক্ষুর বিরুদ্ধে গিয়ে বলতে পারছে, তাদের আটকাবার জন্য যা যা করার সেটা করবে ভারতীয় জনতা পার্টি বা শাসক দল বা কেন্দ্রের শাসক দল বা মোদী সরকারের দল বা আরএসএস, বা করবেই, এটা স্বাভাবিক। সেটা করবার চেষ্টা করেছে। তুমি যেটা বললে এক্ষুনি, অ্যারেস্ট করা হয়েছে, ভয় দেখানো হয়েছে। কিন্তু সমস্যা হলো যে যারা বেরিয়ে এসেছেন, তারা তো বেশ খানিকটা স্যাক্রিফাইস করেই বেরিয়ে এসেছে। তারা স্বার্থ ত্যাগ করেই বেরিয়ে এসেছেন। তারা জানেন এই ধরনের জিনিস হবে বা হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। কাজে তাদের ভয় পাওয়ানোটা একটু মুশকিল, একটু মুশকিল। শুধু জেলখানার ভয় দেখিয়ে, তাদের ভাত কাপড় বেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তাদের মুখটাকে বন্ধ করা মুশকিল হয়ে যাচ্ছে। এখানটাই সবচেয়ে সমস্যা হয়ে যাচ্ছে। এই যাদের কথা তুমি বললে, ইলেকশন কমিশনার, যার একটা স্বাতন্ত্র্য দেখতে আমরা অভ্যস্ত ছিলাম অনেকটাই, কারণ আমরা জানতাম অন্তত নির্বাচনটা সঠিকভাবে হবে, মানুষ সেখানে নিজের ভোট দেবে, এর মধ্যে তো ভয় পাওয়ার কিছু নেই। আবার সেই বলছি, এই যে টেকনোলজিক্যাল আপগ্রেডেশনের যুগে, দেখো টেকনোলজি, একটা কথা হয়, টেকনোলজি ডাজ নট এন্টারটেইন সিক্রেসি। টেকনোলজি কোনো সিক্রেসি থাকে না, সিক্রেসি থাকে মানুষের মধ্যে। মানুষ সিক্রেসি থাকে, অন্দরে থাকে, সেটাকে চাবিবদ্ধ করে রাখে, বলবো না। টেকনোলজি তো খুলে দিলেই দেখতে পাবো সব, ক্যামেরা তো খুলে দিলেই দেখতে পাবো তুমি কি করছো, আমি কি ঠিক। করছি। আমি আমি টেকনোলজি, সবচেয়ে সমস্যা হচ্ছে এইটাই, এই যে আমি টেকনোলজি ব্যবহার করে বললাম ইভিএম মেশিন চালাচ্ছি, ইভিএম মেশিনে ভোট করছি, অতএব সেটা সঠিক। টেকনোলজি তো জানে না আমি কি স্বার্থে বলছি, হুম। সে তো যেটা হওয়ার সেখানে ভেতরে জমা করে রেখেছে। তো আমি যদি বলি তুমি খুলে দেখাও ভেতরে কি আছে, টেকনোলজি তো জানে না, এটা লুকোতে হবে, তুমি চোখের সামনে বেরিয়ে আসবে। সবচেয়ে ভয়টা ধরেছে এইখানে। এইবারে তুমি যে যে কথাটা বললে, এই পাঞ্জাব এবং হরিয়ানা হরিয়ানা আদালতের হাইকোর্ট। বিষয়টা, হরিয়ানায় যেভাবে আমরা দেখেছিলাম নির্বাচনের আগে যে হাওয়া ছিল, এমনকি এই যে যাদের গদি মিডিয়া সব জায়গাতে রাষ্ট্রের হয়ে কথা বলে এমন মিডিয়া অজস্র হয়েছে বিভিন্ন জায়গায়। এই বাংলাতেও হয়েছে, হয়নি তা তো বলবো না, এমনকি ওই যে বললাম বিভিন্ন জায়গায় হয়েছে। আর সবচেয়ে বড় হয়েছে সেন্টার, দিল্লিতে। সেখানে নিজের কথা বলতেই বোধহয় কেউ ভয় পায়, হুম। বলতেই পারে না। প্রধানমন্ত্রীকে কত প্রশ্ন করার কথাই ভাবতে পারেন না, এবং বলতেই না পারেন না বলার জন্য তিনি। পারিতোষিক পায়, এমন নয় যে শুধু। পারিতোষিক পান, বলাই হয়েছে ন্যাচারালি, সেটাই তো করা হবে, সেইটাই তো করা হবে। আগেকার দিনের সম্রাটরা যেমন নিজস্ব ঐতিহাসিক রাখতেন, তিনি যা বলবেন সেইটাই ইতিহাস হবে, সেটাই বলতেন, সেটা লেখা হতো। হুম। তা এখন তো ইতিহাসের ধারাটা পাল্টে গেছে না, এখন তো অনেক অন্যভাবে আমরা জানতে পারছি ইতিহাস। ঠিক হুম। সেই রকম ভাবে টেকনোলজি সেই সুযোগটা এনে দিয়েছে। এবারে এই যে ইলেকশন যখন হচ্ছিল, এর আগে যখন হতো, তখন তো টেকনোলজির এত ব্যাপক প্রচলন ছিল না, এখন প্রচলন হয়েছে। কাজে আমরা জানি
টেকনোলজি যেটা বললাম, গোপনীয়তা, টেকনোলজি জানে না গোপনীয়তা কি করে রাখতে হয়, মানুষ জানে। মানুষ আপ্রাণ চেষ্টা করছে কি করে গোপন রাখা যায়। ইভিএম মেশিনটা, যে একটা মোবাইল ফোন হ্যাক করা যেতে পারে, তাই ইভিএম মেশিন হ্যাক করা যাবে না, এটা কখনো বিশ্বাসযোগ্য কথা? এটা কখনো হতে পারে? হতে পারে না, কখনো হতে পারে না। বললাম তো, সামান্য মোবাইল যদি হ্যাক করা যায়, যদি হ্যাক যদি না করা যায়, তাহলে আমি কি করব? সবটা সবার সামনে তুলে ধরবো, দেখো ভাই এই হয়েছে, তুমি দেখে নাও, আমার তো কিছু ভয় পাওয়ার কিছু নেই। এই দেখো সিসিটিভিতে এই দেখা যাচ্ছে, সিসিটিভি তো আমাকে, আমার কথায় চলেনি, সিসিটিভি তো নিজের মতো চলে, আমি দেখিয়ে দিলাম। ইভিএম মেশিনের ভেতরে কি হয়েছে, ভিপি প্যাটে দেখো এই বেরিয়েছে রেজাল্ট, দেখিয়ে দিলাম। তার সঙ্গে যে ফর্মটা আছে, ফর্ম 76C, সেটাও দেখিয়ে দিলাম। পর 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 ম্যাচ করে এবং তুমি দেখতে ভিভিপ্যাট, পারো। তার যেটা হরিয়ানা, এবং হ্যাঁ, ভিভিপ্যাট, রানিয়া ভিভিপ্যাট। কেন্দ্রের যে কংগ্রেস পরাজিত কংগ্রেস প্রার্থী, যে মাত্র 4,000 ভোটে পিছিয়ে গেছে, তিনি বলেছিলেন হ্যাঁ। ভিভিপ্যাটের সঙ্গে এটা মিলিয়ে দেখাও। তা তিনি হুম। যখন দেখানোর যে সময় যখন তিনি গেলেন, তখন দেখা গেল যে ইভিএম এর সমস্ত ডেটা ডিলিট করে দেওয়া হয়েছে। তাকে বলছে জি। যে আপনাকে একটা মক পোল করে দেখাবো যে ঠিক ঠিক হ্যাঁ, সিম্বলে ঠিক হ্যাঁ, ঠিক পড়ছে কিনা। তা তিনি করছে। সেখান থেকে বেরিয়ে এসেছেন এবং তিনিও সুপ্রিম কোর্টে গেছেন। তো আচ্ছা, এইবারে কি হচ্ছে, এইবারে কি হলো যে মেহমুদ প্রাচা যে মামলাটা করলেন, এরা অনেক দিন ধরে তো মামলা চলছে, এমন নয় যে এই মামলাটা প্রথম, হ্যাঁ, অজস্র মামলা হয়েছে। সেই মামলা খারিজও হয়ে গেছে সুপ্রিম কোর্টে, আমরা জানি। হ্যাঁ, সুপ্রিম কোর্টে খারিজ হয়েছে, এলাহাবাদ হাইকোর্টে তার ফাইন ফাইন হয়েছে, বিরাট জরিমানা হয়েছে, 1 লক্ষ টাকা মতো বোধহয় সম্ভবত জরিমানা হয়েছিল, যে কেন ওই মামলা করেছো ইভিএম মেশিনে, তোমরা জিতলে করো না, হারলে শুধু করো। এটা কোনো জেতা হারার প্রশ্ন নেই। যদি কংগ্রেসও করে থাকে সেটাও সামনে আসবে, বিজেপিও করে থাকে সেটাও সামনে আসবে। সমস্যা হলো বিজেপি তো সব জায়গায় জিতছে, যত বেশি, কংগ্রেস তো অত জিতছে না। আচ্ছা, এবারে যদি দেখা যায় কোনোভাবে যে ঠিক আছে ভাই, কংগ্রেসেরও হলো বিজেপিরও হলো, এবং কংগ্রেসের ক্ষেত্রে দেখা গেল একটা জায়গায় ভুল আছে আর বিজেপির ক্ষেত্রে 10টা জায়গায় ভুল আছে, তখন কি হবে? তখন হবে এটাই, যে তখন মনে হবে ডাল মে কুছ কালা হয়, মানে ডাল মে কুছ না, সব 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 সমস্ত ডালটাই মনে হবে বলতে কালো হয়ে আছে, বলা খুব মুশকিল কি অবস্থা। তো এই ভয়টা ভীষণ ভাবে পাচ্ছেন রাজীব কুমার, মনে হচ্ছে আমাদের। কেন ভয় না পেলে, যেটা হয়েছে এই ঘটনাটা অনেকেই জানে, এখন খানিকটা পুরনো হয়ে গেল, যে পাঞ্জাব হরিয়ানা কোর্ট বলেছে যে ভাই এই সমস্ত যা যা আছে, এই একটা একটা পোলিং স্টেশনে তোমার ভিভিপ্যাট, তারপরে সিসিটিভি ফুটেজ, তারপরে ইভিএম মেশিনের যেভাবে সিল করা হয়েছে, আনসিল করা হয়েছে, সমস্ত জিনিসটা এই ডকুমেন্ট মেহমুদ প্রাচাকে দেওয়া হোক। এটা নিয়ে প্রচন্ড আপত্তি করেছিল ইলেকশন কমিশন, নির্বাচন কমিশনার, রাতারাতি নির্বাচন আইন পাল্টে কমিশনার। ফেলে। তার আগে নির্বাচন কমিশন বলেছিল যে এটা দেওয়া হয় না, একমাত্র ক্যান্ডিডেট পেতে পারে। তো এটা 1961 আইনে আছে যে এটা যদি বাইরে কেউ চায়, তিনি যদি কস্টটা দিয়ে দেন, টাকাটা দিয়ে দেন, তার তিনি পেতে পারেন। এটা তো ন্যাচারালি প্রাচা বলেছেন আমি কস্ট দিয়ে দেবো। তার সৌভাগ্য যে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট অন্তত এটা মেনে নিয়েছে, বলেছে হ্যাঁ ইসিআই কে বলে, ইলেকশন কমিশন বলে তুমি ওদের কাছে সমস্ত যা যা ডেটা চাইছে সেগুলো দিয়ে দাও। এইটা বলার পরে ইলেকশন কমিশন সঙ্গে সঙ্গে এই আইনটা বদলাতে বলেছে। আইনটা মানে বলেছে এই সমস্ত তথ্য বাইরে দেওয়া যাবে না, এবং মোদী সরকার সঙ্গে সঙ্গে শিলমোহর দিয়েছে, না এটা বলা যাবে না। এই যে হ্যাঁ, তুমি এটা খুব আড়াল সংশয়ের জায়গা, যে যে একটা আইন পাশ করতে দিনের পর দিন, আমরা আমাদের জানি, আমরা স্বাভাবিক অভিজ্ঞতায় বলে যে লাল ফিতের ফাঁস কিরকম থাকে, একটা ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে যেতে কত সময় লাগে, এটা একদম এক রাতের মধ্যে হয়ে যায়। এক রকম উত্তর হয়েছে। এইটা হয়েছে শুধু না, এইটা হওয়ার মানেটা কি? মানেটা হচ্ছে যে অন্য সব বাদ দিলাম, এর মধ্যে ভুল আছে কি ভ্রান্তি আছে, ইভিএম মেশিন ঠিক কি বেঠিক, আমি সব বাদ দিলাম। একটা জিনিস বুঝলাম, যে সরকার কিছুতেই চাইছে না তথ্যগুলো বাইরে আসুক, এটা তো পরিষ্কার। এবারে দেখো, এই সরকারের কথাই বলি, সাধারণ মাধ্যমিক পরীক্ষার্থীরা এই যখন পরীক্ষা দিচ্ছে চাকরির জন্য, বা গ্রাজুয়েট যারা এসএসসি পরীক্ষা দিয়েছে পরীক্ষায় চাকরির জন্য, একটা সরকারি চাকরি হবে, তাতে যা যা ডকুমেন্ট
হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সবাই বলছে সব বের করে দিতে হবে, দিতে হবে। ওএমআর শিট থেকে আরম্ভ করে সবকিছু সরকার বলছে হ্যাঁ দিতে হবে, কেন্দ্রীয় সরকারও বলছে হ্যাঁ দিতে হবে, অন্যায় আমরা বরদাস্ত করবো না। আর তুমি তোমার নিজের কিসের, তুমি নিজেই বলছো যে আমি কিছু ডেটা দেব না লোকের কাছে, হুম। এটা কেন? তুমি তো সেখানে বলছো না কোনোদিন, না না একবার ডেটা যখন এসে গিয়েছে আর তো ডেটা চেঞ্জ হওয়া যাবে না, ও দেওয়া যাবে না সবাইকে। কিসের জন্য দেওয়া যাবে না? কিসের ভয়? দেশের গণতন্ত্রের চেয়ে বড় বেশি জিনিস সম্পদ আমাদের কি আছে? কিছুই তো নেই। আমি সেই গণতন্ত্রের যে মূল রাস্তাগুলো যদি আমি ভেঙে ফেলতে চাই, সিঁড়িগুলোকে ভেঙে ফেলতে চাই, আমি ওপরে বসে থাকবো আর আমার কাছে কেউ আসতে পারবে না আর আমি নিজে অন্যভাবে চলাফেরা করব, তা তো হয় না। তো এইবারে দেখার যে সুপ্রিম কোর্টে ন্যাচারালি মামলাটা সুপ্রিম কোর্টে হবে এবং তারপরে সুপ্রিম কোর্টের এটা কি 11ই ফেব্রুয়ারি ডেট পড়েছে, যেটা এডিআর এর হ্যাঁ মামলাটা। 11ই হ্যাঁ ফেব্রুয়ারি সম্ভবত শুনানি হবে এবং সেটা চিফ জাস্টিসের কাছেই হবে। হবে। এবারে কি হবে রুলিং, আদৌ কি হবে উই ডু নট নো, সেই ব্যাপারে আমি তো বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি যে সরকারের পক্ষে, কেন্দ্রের সরকারের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে এটা একটা সাংঘাতিক পরীক্ষা, অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা হচ্ছে এই জন্যে, যদি একটা একটি জায়গাতে যদি প্রমাণ হয় যা ভোটের রেজাল্ট হয়েছে আর কাগজে কলমে যা দেখতে পাচ্ছি তার মধ্যে ফারাক রয়েছে, আমি বিস্তর ফারাকও বলছি না, সামান্য ফারাকও রয়েছে, তাহলে যেটা দৃঢ় হয় মানুষের মধ্যে, সন্দেহ দৃঢ় হয়। এই যে সন্দেহ তৈরি হবে, তাতে এন্টায়ার এই যে আমাদের নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আমাদের সন্দেহ জাগবে, সংশয় জাগবে। প্রতিটা মানুষের মধ্যে মনে হবে আমি যে ভোটটা দিচ্ছি সেটা কোথায় গেল, ঠিকই। সেটা কি আদৌ আমি যাকে দিচ্ছি তিনি পাচ্ছেন, নাকি অন্য কেউ পাচ্ছে, নাকি এই ভোটটা মাঝপথেই গায়েব হয়ে যায়। এই ধরনের সংশয় দেখা দেবে। তা কিন্তু ভারতীয় গণতন্ত্রের পক্ষে খুব সাংঘাতিক, এই জিনিসটাও মনে রাখা দরকার। হ্যাঁ, এর মধ্যেই প্রাক্তন মুখ্য নির্বাচনী কমিশনার ডক্টর এস ওয়াই কুরেশি বলেছেন তিনি এই 5টার পরে ভোটের যে হিসেব পরপর হঠাৎ বেড়ে যাচ্ছে, এই ধাঁধাটা তিনি বুঝতে পারছেন না। তাহলে হুম সংশয়টা সর্বোচ্চ স্তর থেকে আসছে। তিনি হুম সাধারণ মানুষ হুম নন, তিনি প্রাক্তন নির্বাচন হুম কমিশনার, তিনি বুঝতে পারছেন না যে এটা একটা অদ্ভুত হুম ভাবে কি করে বেড়ে যাচ্ছে ভোটের সংখ্যা। হুম, এবং হ্যাঁ, এডিআর এবং আরো কয়েকটা স্বেচ্ছাসেবী সংস্থার রিপোর্টে বলছে গত লোকসভা নির্বাচনেও এভাবে বেড়েছিল এবং সেখানে প্রায় 79টা আসন তার হুম ফলে তার হিসাবে গোলমাল হয়ে যায় এবং সেগুলো সবই প্রায় বিজেপির পক্ষে গেছে এবং আমাদের পশ্চিমবাংলায়ও 10টি আসন আছে এরকম। হুম। আহ, আমি একটা জিনিস এবার এটা, হ্যাঁ বলুন, আপনি বলুন। একটা জিনিস বলি যে আগে যখন ব্যালটে হতো, নির্বাচন হতো, যখন তখনও ছাপ্পা ভোট হেনা তেনা অনেক কিছু প্রসঙ্গ উঠতো, ঠিক আছে, হুম, কিন্তু তখনও একটা নিয়ম ছিল। নিয়মটা ছিল 5টার পরে তুমি যেটা বললে, ভোট যারা দেবেন লাইন পড়তো, হুম, লাইন থাকতো, এবং সেই লাইনে কিন্তু হিসেবটা করে নেওয়া হতো যে এই এত দূর হয়েছে লাইনটা 5টা পর্যন্ত, তারপর এরা ভোট দিতে পারবে, এরপরে আর কেউ এলে ভোট দিতে পারবে হ্যাঁ না। একটা স্লিপ দেওয়া এবং হয়, এটা সেই একটা স্লিপ দেওয়া হয় সেই সঙ্গে সঙ্গে। স্লিপটা দেওয়া হতো, ইয়েস, সেই স্লিপ দেওয়া হতো। এখন সেই স্লিপের গল্পটাও বোধহয় নেই, না, কেউ তো সেটা জানে না এটা ভোট। এটা নির্বাচন কমিশনের নিয়মেই আছে যে প্রিজাইডিং অফিসার তার হ্যান্ডবুকে, মানে যেটা ডায়েরি বলা হ্যাঁ হয় অনেক সময়, যে হুম তার ডায়েরিতে হুম তিনি এটা লিখে রাখবেন যে তিনি 5টার হুম পরে এতগুলো স্লিপ দিলেন, 10টা হোক 20টা হোক। হুম। তাহলে হিসেব পেতে শুধু কোনো গন্ডগোল নেই। শুধু শুধু এতগুলো দিলেন না, এতগুলো দিলেও হবে না, সেটা কাউন্টিং কিরকম হবে, উল্টো দিক থেকে হবে। উল্টো দিক মনে থেকে করো হবে। 30 নম্বরে কেউ দাঁড়িয়ে আছে, তার 30, তিনি 29, 1 নম্বর 28 পাবেন। করে 1 নম্বরে আসবে। কারণ তাহলে আর বুঝতে পারবো যে কত দূর যাচ্ছে। 30 হ্যাঁ। নম্বরটাই এক এক হলো, 30 নম্বর প্রথম দিলাম, এক এক নম্বর 3 দিলেন, মানে এই করতে 30 পর্যন্ত যাবে। এখন কিন্তু এই গল্পটাই উঠে গেছে, এই গল্পটা শুনতে পাওয়া যাচ্ছে না। এবং এই যে বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়াটা এমনই হ্যাভক হচ্ছে, এই তুমি যেটা বললে, এবং তার ফলে সমস্ত জায়গায় দেখা দেখা যাচ্ছে যে হঠাৎ করে ভোটটা বেড়ে গিয়ে ভোটটা পাল্টে যাচ্ছে। মহারাষ্ট্রে এই প্রায় সাত ভোটের পার্সেন্ট বেড়ে গেছে। হিসেব নিকেশ, হ্যাঁ 6 থেকে 7% 7% বেড়ে হিসেব গেছে। নিকেশ পাল্টে দিয়ে, যেখানে 1% 2%-এ বিরাট একটা ফারাক হয়ে যায়, 6% 7% বেড়ে যাচ্ছে। হ্যাঁ, বা তো এই 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 সমস্ত সংশয়গুলো আগামী দিনে কিন্তু খুব বড় আকার নিতে পারে বলে আমার খুবই ধারণা। এটা খুবই এবং গুরুত্বপূর্ণ, হ্যাঁ যদি খুবই যদি হরিয়ানায়, হ্যাঁ যদি হরিয়ানায় সত্যি 18টা আসনে হ্যাঁ, পুনর্নির্বাচন হবে কি না হবে আমরা জানি না, যদি হয়
এবং সেখানে যদি হয় এবং যা দেখা যাচ্ছে, তাহলে তো আহ, উম, শাসক দলের পক্ষে হরিয়ানায় যে শাসক দল বিজেপির পক্ষে আসন ধরে রাখা মুশকিল হবে, পারবে হ্যাঁ, না, মাত্র ধরে দুটো রাখতে আসন, পারবে না। সংখ্যাগরিষ্ঠতার চেয়ে দুটো আসন বেশি আছে। সংখ্যাগরিষ্ঠ দুটো হ্যাঁ, আসন বেশি আছে, হ্যাঁ, সেইখানে যে ছটা সাতটা আসনও পাল্টে যায়, তাহলেই তো মুশকিল হবে। মুশকিল হয়ে কাজে যাবে। এটা কি হবে সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে এখনো পর্যন্ত। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা। আমি গৌতম, একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে হরিয়ানা হাইকোর্ট শেষ পর্যন্ত এই যে নতুন আইনটা আইন মন্ত্রক পাশ করলো যে কাউকে দেওয়া যাবে না, এটার বিরুদ্ধে গিয়ে প্রাচা সাহেবকে সমস্ত তথ্য দিতে বললেন। হ্যাঁ, যেটা হুম প্রাচা সাহেব দাবি করছেন যে এরপরে তিনি সমস্ত বুঝতে পারবেন এই 18টা আসনে কি আছে। হুম হুম এইটার প্রভাব মহারাষ্ট্রে কি পড়বে? কারণ এই রায়টা কি মহারাষ্ট্রের হাইকোর্টের কি প্রাচা সাহেব বলেছেন এর মধ্যে আমি মহারাষ্ট্র যাবই, মামলাটা করব, হুম মহারাষ্ট্র হুম। হাইকোর্টেও কি এই একই রায় বজায় থাকবে, এই হরিয়ানা হাইকোর্টের যে রায়টা? দেখো, এইটা এটা কোনটা প্রেসিডেন্ট কি হবে, যদি হুম, হবে কি না, দ্যাট উই ডু নট নো প্রেসিডেন্ট কি হবে। কিন্তু যদি এই যে রায়টা দিয়েছে পাঞ্জাবের হরিয়ানা হরিয়ানা হাইকোর্ট, হাইকোর্ট। এটা যদি সুপ্রিম কোর্টে যদি এটার অ্যাপ্রুভাল হয়, সুপ্রিম কোর্ট যদি বলে যে এটা ঠিকই, এটা চেয়েছেন, এটা গণতন্ত্রের স্বার্থে বা সামগ্রিকভাবে বিভিন্নভাবে এইটা প্রয়োজন, এটা দিতে হবে, যদি বলে দেন, এবং যদি বলা হয় যে ওই ইনফ্যাক্ট পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টে রায় দেওয়ার পরে কিন্তু এই অ্যামেন্ডমেন্টটা হয়েছে, আইনের হুম, অ্যামেন্ডমেন্ট হয়েছে অ্যামেন্ডমেন্ট হয়েছে। ইলেকশন কমিশন। কাজে ওইটার আগে যেহেতু হয়েছে, অতএব ওইটার ক্ষেত্রে রেট্রোস্পেক্টিভ ওইটার এফেক্ট হবে ক্ষেত্রে কিনা? ওইটা ওইটা হয়তো পড়বে না, কাজে হুম, ওইটা দিতে হবে। তারপরে যদি একটা যদি যদি দেখা যায়, সুপ্রিম কোর্ট বলে দেখা যায় যে যে সত্যি সেখানে একটা বিরাট ফারাক দেখা যাচ্ছে, এবং সুপ্রিম কোর্ট যদি ইন্টারপ্রেট করে যে এটা গণতন্ত্রের স্বার্থে এটা প্রয়োজন, এবং যদি বলে যে পাঞ্জাব হাইকোর্ট যেটা দিয়েছে খুব জাস্টিফাইড, হ্যাঁ জুডিশিয়াস, তাহলে তো অবশ্যই আজকে না হোক কালকে মহারাষ্ট্রে যদি এই মামলা হয়, মহারাষ্ট্র হাইকোর্টকেও এটা নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তা করে দিতে হবে। শুধুমাত্র একটা আইন পাল্টে দিয়েছি বলেই সেই আইনটাই লাগু হয়ে যাবে আহ, বিশেষ করে যদি দেখা যায় যে ওই যে আবার বললাম, আমাদের কনস্টিটিউশনের যে মূল ফ্যাব্রিক, সেই মূল ফ্যাব্রিকটাকে ফান্ডামেন্টাল রাইটের প্রশ্নে, যেখানে আমার তথ্যের অধিকার দেওয়া হয়েছে এবং জানবার রাইট টু নো, সেই অধিকারটা ব্যাহত হচ্ছে কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে রাইট টু নো মানে এইটা আমার ব্যাহত হচ্ছে কিনা। যদি সুপ্রিম কোর্ট বলে হ্যাঁ ব্যাহত হবে যদি ওই আইনটা চালু হয়, তাহলে তো অবশ্যই মহারাষ্ট্র হাইকোর্টকে এটা দিতে হবে, এবং সেখানে আবার এই সমস্যাটা হবে। তো এটা একটা বড়, আমার মনে সরকারকে হচ্ছে যে এই ফেব্রুয়ারি মাসে এটা সুপ্রিম কোর্টের কাছেও একটা অগ্নি পরীক্ষা। আপনি অগ্নি পরীক্ষা গণতন্ত্রের বললেন, এটা সুপ্রিম হুম কোর্টের কাছেও অগ্নি পরীক্ষা, যে হুম গণতন্ত্রের এই ফ্যাব্রিকটা তারা ধরে রাখতে হুম পারবে কিনা। আহ, হুম মানুষের সংশয়, মানুষের যে এখন হুম আমজনতার যে হুম সংশয় ইভিএম এর উপরে, সেই হুম সংশয়টা তারা দূর হুম করতে পারবে কিনা, এমন কোনো হুম ব্যবস্থা বা এমন কোনো সিস্টেম চালু করতে পারবে কিনা যে মানুষ হুম নিঃসংশয় হবে যে হুম তার ভোটটা ঠিক জায়গাতেই, তাকে সে যেখানে দিচ্ছে সেই জায়গাতেই হুম পড়ছে। এটা কি একটা সুপ্রিম হুম কোর্টের কাছে বড় চ্যালেঞ্জ? এটা চ্যালেঞ্জ মানে এটা ডিপেন্ড করছে, এই সবই ডিপেন্ড করে যে যারা সেটা বিচার করবেন সেই পরিপ্রেক্ষিতে কিভাবে তারা ইন্টারপ্রেট করবেন তার উপরে। এটা তুমি আমিও বলতে পারবো না, কেউই বলতে পারবো না। তারা তাদের এটা কনস্টিটিউশন বেঞ্চ নিশ্চয় আমার মনে হয় আলটিমেটলি এটার বিচার করবে, আজকে না হোক কাল, কিভাবে করবে উই ডু নট নো। কিন্তু আমি বলতে চাইছি যে ইভিএম মেশিন ইজ নাথিং বাট এ মেশিন, এটা মনে রাখতে হবে। ইভিএম মেশিন ইজ নাথিং বাট এ মেশিন। মেশিন আর মানুষের মস্তিষ্ক দুটো এক হতে পারে না। আমি যদি মানুষ চায় যে আমি যাকে ভোট দিচ্ছি আমি কিভাবে ভোট দিচ্ছি আমি যদি ঠিক করবো, তো সেইটাকে তো মেনে নেওয়া উচিত বলে আমি মনে করি, বিশেষ করে একটা গণতান্ত্রিক দেশে, ভারতের মতো গণতান্ত্রিক দেশে। আর ব্যালটের ওরা বলতে পারে যে অনেক অসুবিধে ব্যালটের, তো আমি তো কিছু ইভিএম এ খুব একটা বিরাট সুবিধাও দেখতে পাচ্ছি না। শুধু ইভিএম এ কাউন্টিং এর ক্ষেত্রে, এবং কাউন্টিং এর ক্ষেত্রে যদি এইরকম দেখা যায় যে এই কাউন্টিং আমি আমার নিজের মতন কাউন্টিং করে দিতে পেরেছি, উই ডু নট, আবার উই ডু নট নো যে সরকার নিজের ইচ্ছে মতন কাউন্টিং নিজের মতন করে নিতে পেরেছে, তার চেয়ে তো একটু কষ্ট করে দুরাত্রি জেগে
কাউন্ট করলেও কিছু ক্ষতি হয় না, যদি সেভাবে দেখতে চাই ভারতীয় গণতন্ত্রের ক্ষেত্রে। কাজেই সুপ্রিম কোর্টকে এই সমস্ত দিকটাই খুব ভালোভাবে বিচার করতে হবে, দেখতে হ্যাঁ, হবে। গৌতম দা, অবশ্য এই তুমি যেটা প্রসঙ্গে বললে, একটা ছোট্ট, যে আমরা একটা ভোট দেওয়ার পরে অনেক সময় দেখি প্রায় 1 মাস আমাদের ফল প্রকাশের জন্য অপেক্ষা করতে হয়, কেন ধাপে ধাপে অনেকগুলো ধাপে ভোট হয়। তা প্রথম ধাপে যাদের ভোট হয় তাদের প্রায় 1 মাস 1.5 মাস পরে তারা রেজাল্ট জানতে পারেন, তাদের ভোট যারা দিয়েছেন তাদের ফলটা কি হচ্ছে। তো সেখানে যদি আর 2 দিন দেরি হয়, তাহলে হ্যাঁ, এটাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, এটার কোনো কিছু ব্যাখ্যা পাওয়া যায় কিছুই না। কিছুই অসুস্থ হয়ে যাবে, এবং সবচেয়ে বড় কথা, খরচও যে বিরাট কিছু বাড়বে তাও বাড়বে না। কারণ ইভিএম মেশিনের খরচ অনেক, যথেষ্ট খরচ এতে ইভিএম এগুলো মেশিনের খরচ। রক্ষণাবেক্ষণ সমস্ত কিছু নিয়ে। হ্যাঁ, অনেক কিছুই আছে, ইভিএম মেশিনেও গন্ডগোল আছে, হতে পারে, বিভিন্ন জিনিস আছে। এবারে আমি বলতে পারি যে এ যদি বলে খরচের কথা বলে, যে যাই হোক, ভারতবর্ষে খরচের কথা না বলাই ভালো। ভারতবর্ষের বিভিন্ন খাতে যেভাবে যে দুর্নীতি এবং অপব্যবহার হয়, কখনো প্রাইম মিনিস্টার কেয়ার্স ফান্ডে টাকা চলে যায়, আর কখনো আবার ইলেকশন বন্ডে টাকা চলে যায়, সেটা আমরা জানি। ইলেকট্রাল বন্ডে যেভাবে টাকা যায়, কোটি কোটি নয়, হাজার হাজার কোটি টাকা যায়। কেউ কেউ হয়তো 20,000 কোটি টাকা ঘুষ দিয়ে দেন, তো দেয়নি, টাকার কোনো অর্থ নেই দেশের, আমি দেখেছি। কাজে এটা এটা টাকার খুব একটা প্রশ্নটা এখানে, যুক্তিতর্ক হ্যাঁ, নয়। তোলেনি কেউই, খালি ধোপে সময়ের সময়ের প্রশ্নটাই সময়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন, হয়ে উঠেছে। এবং এটা আমার মনে হয় সারা পৃথিবীর যারা খুব উন্নত দেশ, তার টেকনোলজিক্যালি তো যারা উন্নত, ব্যালিটিক্স হয়। তারা কেউই কিন্তু এখন সবাই ইভিএম পরিত্যাগ করেছে। হুম, শুরুতে অনেকেই করেছিল, কিন্তু এখন সবাই ইভিএম পরিত্যাগ করে ব্যালটে ব্যালটে। ফিরে এসেছে। অতএব সেক্ষেত্রে এই দাবিটা যে একেবারে অযৌক্তিক, এটা বলা হুম, যাচ্ছে না। এবং এই ইভিএম এর বিরুদ্ধে সর্বপ্রথম যে অভিযোগটা হুম, তুলেছিল সেটা বিজেপি। হ্যাঁ, হুম। লালকৃষ্ণ আডবাণী তার মুখবন্ধ আর লিখেছিলেন সেই বইয়ে। তো অতএব বিজেপি যখন প্রথমে তুলেছিল দাবিটা, তখন তারা বিরোধীতে ছিল এবং বিরোধিতা করেছিল। হুম, এখন তারা সরকারে এসছে, তারা এখন উল্টে দিকে কেউ যদি এই একই দাবি করে, তারা আবার রেড়ে করে তেড়ে আসছে। এটাই খুব আমাদের হুম, খুব অদ্ভুত লাগে বিষয়টা হুম, দেখতে। হুম, যাই হোক, আমরা একটা সর্বশেষ আপনার প্রশ্ন করব যে আমরা যেখান থেকে শুরু করেছিলাম, যে সেই রাজীব কুমারের অবসরের শেষ আর কিছুদিন আছে, একদম আমাদের সময় শেষ হয়ে এসেছে, খুব অল্প করে জানতে চাইব, হুম। রাজীব কুমার এক্সটেনশন পাবে কি পাবে না, আপনার কি ধারণা মনে হচ্ছে যে এত বড় একটা কথা বলার পরে তিনি এইটাকেই এক্সটেনশনের জন্য কি ব্যবহার করবেন, যে এই কাজটা আমি সরকারের হয়ে করে দিতে চাই? দেখো, হাইপোথেটিক্যালি আমি তো বলতে পারি না তিনি কি করবেন না করবেন, সরকার কি মানে তিনি ভাববে কি না তার ভাববে। রাস্তা তৈরি সরকার করছেন যে আমি এইটা একটা করে দিয়ে যেতে চাই? এটা এটা তো প্রায় সবাই করেছে, আমি দেখলাম। এটা দুর্ভাগ্য আমাদের দেশে, যে যারাই কোনো এই বড় জায়গায় থাকছেন, তারা ভাবছেন তাদের ভবিষ্যৎটা যাতে নিশ্চিন্ত থাকে এবং নিশ্চিত থাকে, তার না হলে তার ছেলেপুলেদের, তার ভবিষ্যৎ প্রজন্মের যাতে নিশ্চয়তা থাকে, সেই চেষ্টা প্রত্যেকেই করে যাচ্ছে। এবারে অনেকেই বলেন একমাত্র নরেন্দ্র দামোদর দাস মোদী সেটা করেন না, বলেন, অনেকে বলতে পারেন। কিন্তু এটা খুব একটা ঠিক ধারণা নয়। কারণ নরেন্দ্র দামোদর দাস মোদী, যারা একনায়ক তান্ত্রিক হয়ে থাকেন, তারা দ্বিতীয় কাউকে সহ্য করতে পারেন না পরিবারের উপর। ওই জন্যে পরিবারের লোক তার কম নেই, কিন্তু কারুকে নিজের কাছে এনেও তিনি রাখেন না। এবং এটা আমরা খুব বিরাট ভাবে দেখি আমাদের দেশ, যেখানে বলা হয় বসুধা এব কুটুম্বকম, হ্যাঁ, সেখানে বসুধাকে যেখানে কুটুম্ব বলে, অথচ নিজস্ব কুটুম্বতে তিনি কোনোদিন আপ্যায়ন করেন না, ডাকেনও না। নিজের মায়ের কাছে শুধু যেতেন ফটো অপের জন্য, এখন সেটাও বন্ধ হয়ে গিয়েছে। বাকিরা প্রত্যেকে যদি দেখো, প্রায় প্রত্যেকে, এই যারাই বলে পরিবারবাদ, প্রত্যেকেরই পরিবারবাদে আছে। এবং বিশেষ করে এই যে আমলাতন্ত্র যারা আছে বিভিন্ন, এমনকি জুডিশিয়ারি, তারাও আমরা পরপর দেখতে পেলাম যে কিভাবে সরকারকে সাহায্য করতে চেষ্টা করছে, যাতে তাদের ভবিষ্যৎটা নিশ্চিন্ত হয়। তো এটা যে রাজীব কুমার যদি করতে চান, তাহলে তাকে খুব একটা দোষ দেওয়াও যাবে বলে মনে হয় না। কারণ মানে তিনি সেরকম গাছ ব্যতিক্রম নন তার, আর কি, তিনি না এটাই না, চেষ্টা করাটাই সেরকম স্বাভাবিক। সেরকম ব্যতিক্রমী চরিত্র তাকে আদৌ হ্যাঁ। মনে হয় না, মনে আহ, হয়নি তার। ধন্যবাদ গৌতম দা, খুব ভালো একটা আমাদের আজকে খোলা আড্ডা হলো। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি মূল্যবান সময় দিয়ে আজকে এলেন আমাদের এই অনুষ্ঠানে। আর আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখলেন, তাদের কাছে আমার একটা আবেদন, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, এবং সেই সঙ্গে আমার এই চ্যানেল এবং গৌতম ব্যানার্জি অফিসিয়াল, এই চ্যানেল দুটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন। গৌতম দা, আপনাকে ধন্যবাদ, সবাইকে নমস্কার।